নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চণ্ডালিকা ডান্স ড্রামা অর্থাৎ নৃত্যনাট্য, সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছে। অনেকেই বলছে নাকি রবি ঠাকুরের এই চণ্ডালিকা নৃত্যনাট্যকে অসম্মান করেছে একটি টিভি চ্যানেল। সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। চণ্ডালিকা ডান্স ড্রামা অফ রবি ঠাকুর। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, চণ্ডালিকা ডান্স ড্রামা সম্পর্কে দেখে নেব, তার গল্প সম্পর্কে দেখে নেব, তার যে সাহিত্যিক গুরুত্ব তা সম্পর্কে দেখে নেব, বিতর্ক কি হয়েছে তা দেখে নেব। সেই বিতর্ক নিয়ে দুই ভাগে মানুষ ভাগ হয়ে গেছে, ভালো পক্ষ কি বলছে আর খারাপ পক্ষ কি বলছে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। রবি ঠাকুরের লেখা বিখ্যাত চণ্ডালিকা ডান্স ড্রামা, সেই চণ্ডালিকা ডান্স ড্রামার উপস্থাপনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বাংলা টিভি চ্যানেলে। এই বাংলা টিভি চ্যানেলের একটি রিয়েলিটি শোতে এই চণ্ডালিকা ডান্স ড্রামা উপস্থাপনা করতে গিয়ে সেখানে হিন্দি গানকে জুড়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে, ক্রিটিসাইজ করেছে, এমনকি বিতর্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এখন রবি ঠাকুরের চণ্ডালিকা ডান্স ড্রামা সম্পর্কে দেখে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1933 সালে একটি ড্রামা লিখেছিলেন, যা হলো চণ্ডালিকা। সেই ড্রামার গল্পকে কেন্দ্র করেই তিনি 1938 সালে রচনা করেছিলেন চণ্ডালিকা ডান্স ড্রামা, যা ছিল বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় একটি ডান্স ড্রামা। এখন এই চণ্ডালিকা ডান্স ড্রামার গল্প কি? মেনলি এই নৃত্যনাট্যের গল্প বুদ্ধিস্ট সাহিত্যের গল্প নিয়ে রচিত। এর গল্প যে স্থানকে নিয়ে, সেটা হলো শ্রাবস্তীনগর। মেনলি এই গল্পে বলা হচ্ছে যে ভগবান বুদ্ধ, সেই ভগবান বুদ্ধের যিনি প্রধান শিষ্য, সে আনন্দ তিনি একটা সময় বিহারের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন গ্রীষ্মকালে। সেই সময় তার জল পিপাসা পায় আর জল তেষ্টায় তিনি কাতর হয়েছিলেন। সেই সময় তিনি দেখতে পান যে একজন বালিকা সে কুয়ো থেকে জল তুলছেন। তিনি তার কাছে জল প্রার্থনা করেন, আর ওই বালিকার নাম ছিল প্রকৃতি। তখন ওই বালিকা বলেন যে না, আপনি একজন সন্ন্যাসী বুদ্ধিস্ট মঙ্ক, তো আপনাকে আমি জল দিতে পারবো না, এটা আমার পাপ হবে, কারণ আমি হলাম চণ্ডাল পরিবারের সদস্য, আর আমার এই পরিবারটিকে সমাজ থেকে বলা হয় আমরা নাকি নিচু শ্রেণীর পরিবার, সমাজের চোখে আমরা হলাম অস্পৃশ্য, তাই আপনাকে জল দিলে আপনার সমস্যা হবে, আমার পাপ হবে, আমি আপনাকে জল দিতে পারবো না। তখন বুদ্ধিস্ট মঙ্ক আনন্দ তিনি ওই বালিকার কাছে যান। তিনি বলেন যে মানুষে মানুষে কখনো বিভেদ হতে পারে না, মানুষের মধ্যে কখনো উঁচু জাত বা নিচু জাতের হতে পারে না, মানুষের মধ্যে কখনো অস্পৃশ্যতা হতে পারে না। তারপর তিনি তার কাছ থেকে জল খান, আর এইভাবেই ওই আনন্দের সংস্পর্শে এসে বালিকা প্রকৃতির জীবন কিন্তু পুরো পাল্টে যায়। ওই বালিকা তার প্রতি ইমপ্রেসড হন এবং তার প্রেমে পড়ে যান। আর কিন্তু আনন্দ সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। আনন্দের প্রেমে তিনি এমন পড়েছিলেন, ওই বালিকা প্রকৃতি এই আনন্দকে পাওয়ার জন্য তার নিজের মায়ের কাছে গিয়েছিলেন, যে মা জাদুবিদ্যা জানতেন। তিনি চেয়েছিলেন যে তার মা যেন জাদুবিদ্যার মাধ্যমে ওই আনন্দকে তার কাছে নিয়ে আসেন, এবং তার মা তার জাদু মন্ত্র বলে দেখতে পান যে আনন্দের জীবন কতটা কষ্টের। আনন্দ একজন বুদ্ধিস্ট মঙ্ক হয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, এবং তার অনেক সময় খাবার জুটে না, জল জুটে না। আর এই যে তিনি কষ্ট করছেন, এই কষ্ট দেখেও কিন্তু এই প্রকৃতি, তিনি ওই বালিকা প্রকৃতি তিনি কষ্টে ব্যাকুল হয়ে উঠেছিলেন, এবং মায়ের কাছে তিনি আবদার করেছিলেন যাতে জাদুমন্ত্রের দ্বারা ওই আনন্দকে তার কাছে এনে দেওয়া হয়। কিন্তু আনন্দ জানায় যে সে প্রেমের প্রতি ইচ্ছুক নয়, কারণ তার জীবনটা তিনি উৎসর্গ করেছেন বুদ্ধিস্ট মঙ্ক হিসেবে, তাই তাকে পাওয়া সম্ভব নয়। এরপরেই ওই প্রকৃতি তাকে পাওয়ার যে আশা ছেড়ে দেন, এবং তার মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন ঘটে যে প্রেম বা ভালোবাসাতে সবসময় যে পেতে হবে তাই নয়, তার যে আদর্শ, তার যে নীতি, তার যে জীবন উৎসর্গ করার যে নীতি, তা সেটাকে ভালোবেসে তিনি বাকি জীবনটা কাটিয়ে দেবেন। এটাই হলো এই চণ্ডালিকার নৃত্যনাট্যের গল্প, যেখানে বিরহ আছে, যেখানে কষ্ট আছে, এবং যেখানে অনেক সামাজিক বার্তা আছে। সাহিত্যে এই গল্পের গুরুত্ব কি? এই গল্পে দেখানো হয়েছে তখনকার দিনে হিন্দু সমাজের যে জঘন্য, নির্মম, অমানবিক যে
কাস্ট সিস্টেম, যে কাস্ট সিস্টেমের উপর নির্ভর করে সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা নিচু শ্রেণীর মানুষকে বা দলিত মানুষকে অস্পৃশ্য বলে দাগিয়ে দিত, তাদের উপরে অত্যাচার করত, তাদের উপরে অমানবিক অসম্মান করত বা বঞ্চনা করত, সেটা এখানে তুলে ধরা হয়েছে। তার সাথে দেখানো হয়েছে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মের সেই মাহাত্ম্য, যেখানে যে ধর্মে কখনো মানুষে বিভেদ করা হয় না, সব মানুষকে সমান হিসাবে গণ্য করা হয়, মানুষকে ভালোবাসার কথা বলা হয়, মানুষের প্রতি মানুষের অসম্মান বা অত্যাচারকে কখনোই গ্রাহ্যনীয় করা হয় না। আবার এখানে আরও দেখানো হয়েছে যে জাদুবিদ্যার দ্বারা কখনো প্রেম ভালোবাসা হয় না, বা জাদুবিদ্যার দ্বারা কখনো প্রেম ভালোবাসাকে মোহতে বশ করা যায় না। তার সাথে আরও দেখানো হয়েছে ভালোবাসাতে সবসময় যে সঙ্গিনীকে বা সঙ্গীকে পেতে হবে তা নয়, তার যে জীবন, তার যে নীতি, তার যে আদর্শ, তার সেই আদর্শে নিজের জীবনটাকে উৎসর্গ করাও কিন্তু এক প্রকারের ভালোবাসা। আর এই গল্প জুড়ে আছে পুরোপুরি বিরহ, আনন্দকে প্রকৃতির না পাওয়ার যে বিরহ, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখন এই সুন্দর গল্প নিয়ে তৈরি এই যে নৃত্যনাট্য, সেই নৃত্যনাট্যে কি কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। মেনলি বাংলা টেলিভিশন জগতের একটা জনপ্রিয় টিভি চ্যানেল হলো এই জি বাংলা। এই জি বাংলার একটা জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো হলো ডান্স বাংলা ডান্স, যেখানে বাংলা সিনেমা জগতের একাধিক বড় বড় মহাতারকারা তারা কিন্তু উপস্থিত থাকে জাজ হিসেবে, সঞ্চালক হিসাবে। আর সেই ডান্স রিয়েলিটি শোয়ের একটি প্রোগ্রামে সেখানে যিনি প্রতিযোগী ছিলেন অনুষ্কা, তিনি একটি পারফরমেন্স করেন এবং সেই পারফরমেন্সে তার সঙ্গী ছিল জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। সেই পারফরমেন্সেই এই চণ্ডালিকার ডান্স ড্রামাটিকে উপস্থাপনা করা হয়। পারফরমেন্স ভালো হলেও বিতর্ক কিন্তু জুড়ে যায়, কারণ এই ডান্স ড্রামা উপস্থাপনা করতে গিয়ে একটা হিন্দি গান তেরে বিনা জিন্দেগি সে কই, এই গানকে ওখানে সংযুক্ত করে দেওয়া হয়, আর তার ফলে কিন্তু বিতর্ক শুরু হয়। বিচারকরাও কিন্তু এর প্রতিবাদ জানান এবং দর্শকরা এর প্রতিবাদ জানান। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের সাথে এই যে নতুন হিন্দি গানকে জুড়ে দেওয়া, এটাকেও মেনে নিতে পারেনি। তারপর সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এর প্রতিবাদ জানায়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক বিতর্ক শুরু হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় নেটিজনেরা। এখন এই যে বিতর্ক তৈরি হয়েছে, এর ভালো দিক কি খারাপ দিক কি? মেনলি ভালো দিক হচ্ছে আমরা জানি রবি ঠাকুর হলো আমাদের গর্ব, আমাদের ইমোশন। তাকে নিয়ে বা তার সৃষ্টি করা কোনো সাহিত্যের সম্পদ নিয়ে যখনই কোনো কনফিউজিং কিছু করা হবে, সেটা কিন্তু আমরা কেউ মেনে নিই না, সেটাকে আমরা তার অসম্মান বলে মনে করি, বাংলার অসম্মান বলে মনে করি এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এটা খুব ভালো। আবার মনে রাখতে হবে রবি ঠাকুর একটা বিরাট বড় ফিগার, তিনি বাংলার বিরাট বড় ফিগার, ভারতের বিরাট বড় ফিগার, এমনকি এশিয়ার বড় ফিগার, এমনকি পৃথিবীর বড় ফিগার। তার সৃষ্টি করা যে সাহিত্য শুধু বাংলা সাহিত্য নয়, পৃথিবীর যে কোনো ভাষায় সেই সাহিত্য কিন্তু ট্রান্সলেট করা হয়েছে। তার সৃষ্টি করা সাহিত্যের সঙ্গে যখন এরকম হিন্দি গানকে জুড়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল হবে না সমাজে, সেই নিয়ে বিতর্ক হবে, তার প্রতিবাদ হবে। আবার বর্তমান যুগে যে সমস্ত নতুন নতুন এই যে হিন্দি গান বা হিন্দি সিনেমা আসছে, তার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা যে সাহিত্য সম্পদ তা কখনোই একসঙ্গে যায় না। সেইটা নিয়ে যখন মিক্সিং করা হবে, কাটাছেঁড়া করা হবে, তখন কিন্তু কেউ মেনে নেবে না, রবীন্দ্র গবেষকরা মেনে নেবেন না এবং যারা রবীন্দ্র সচেতন মানুষ তারাও কিন্তু মেনে নেবে না। আর রবীন্দ্রনাথের সৃষ্টি করা যে বিখ্যাত সাহিত্য, সেই সাহিত্যে নিয়ে এত কাটাছেঁড়া করলে বা আধুনিক জিনিসকে ঢুকিয়ে দিলে বা আল্ট্রা মডার্ন জিনিসকে ঢুকিয়ে দিলে, এটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা বিরাট বড় ক্ষতি হবে। পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথের সৃষ্টি করার যে সাহিত্য তার গুরুত্ব বুঝতে পারবে না, যেটা কিন্তু একটা বিরাট বড় ক্ষতি হবে আমাদের সমাজের জন্য। তাই যখন কোনো বিখ্যাত মানুষ বা তার সৃষ্টি করা কোনো সম্পদ নিয়ে যখন আমরা কোনো কাটাছেঁড়া করতে যাব, কমেন্ট পাস করব, আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, নাহলে কিন্তু আমরা বিতর্কে পড়ব। আর যখনই কোনো বিখ্যাত মানুষ বা তার সৃষ্টি করা বিখ্যাত জিনিসের উপরে কোনো অসম্মানজনক কাজ করা হবে, তার অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত, কারণ এই প্রতিবাদটাই কিন্তু আগামী দিনে একটা বিরাট বড় ভূমিকা নেবে এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য। এখন এটা গেল এক শ্রেণীর মানুষ। অন্য এক শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু এই বিষয়টাকে অতটাও খারাপ হিসাবে দেখছে না, তারা আবার ভালো বা পজিটিভ হিসেবে দেখছে। তারা কি বলছে, রবি ঠাকুরকে সম্মান করা অবশ্যই আমাদের প্রয়োজনীয়তা আছে, কিন্তু রবি ঠাকুরকে নিয়ে গোঁড়ামি করা একদমই কিন্তু উচিত নয়। রবি ঠাকুর নিজে কিন্তু গোঁড়া ছিলেন না, তিনি কিন্তু খুব লিবারেল ছিলেন এবং তার কিন্তু একাধিক সাহিত্যে তার সেই যে মুক্তমনা চরিত্র কিন্তু ধরা পড়েছে। আমরা দেখেছি বঙ্গভঙ্গের সময় যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছে বাংলায়, বিদেশি দ্রব্য বয়কট করা হচ্ছে, তখন তিনি এই বিদেশি দ্রব্য বয়কটের বিরোধিতা করেছিলেন, কারণ গরিব মানুষ কিন্তু এই বিদেশি দ্রব্য কিনেই তারা জীবনে
বেঁচে থাকে। এরকম তিনি লিবারেল ছিলেন। তাই এই যে ঘটনাটি ঘটেছে এই নিয়ে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তিনি কতটা রাগ করতেন বা অসম্মানিত হতেন সেটা নিয়ে প্রশ্ন উঠছেন। অনেকেই বলছেন হয়তো তিনি রাগও করতেন না, অসম্মানিত হতেন না, কারণ তিনি লিবারেল ছিলেন। আবার এক শ্রেণীর বিশেষজ্ঞরা বলছে বর্তমান সমাজে কিন্তু এই যে বর্তমান প্রজন্মের মধ্যে সাহিত্য পড়া, বই পড়ার প্রতি ইন্টারেস্ট কমছে। আর সেখানে এই যে নতুন ফর্মে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৃত্যনাট্যকে উপস্থাপনা করা হয়েছে এটা কিন্তু একটা ভালো দিক হতে পারে, কারণ এটা থেকে কিন্তু নতুন প্রজন্মের ইন্টারেস্ট বাড়তে পারে। তাছাড়াও আর একটা বড় ব্যাপার, যখন কোনো টিভি শো করা হয় সেখানে কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া মানুষ, যারা কম শিক্ষিত মানুষ, তারা হয়তো রবি ঠাকুরের এত সাহিত্য পড়েনি। তাদের সামনে যখন এই যে গল্প নতুন ফর্মে তুলে আনা হচ্ছে হয়তো তারা সেই গল্প সম্পর্কে জানতে পারছে, এরও একটা ভালো দিক হতে পারে। আবার অনেকে তো আরও একটা কথা বলছে এরকম ঘটনা ঘটিয়েছে বলেই খারাপ হোক ভালো হোক বিতর্ক হয়েছে, বিতর্ক হওয়ার কারণেই কিন্তু অনেকে যারা এই চণ্ডালিকার গল্প শুনেনি বা পড়েনি তারা নতুন করে পড়ছে বা তার গল্প সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বা আদার্স জায়গায় শুনছে। এটাও কিন্তু একটা ভালো দিক আছে। তবে যে যাই বলুক, রবি ঠাকুরের সৃষ্টি করা সাহিত্য নিয়ে কখনোই বিতর্কিত কোনো কিছু করা উচিত নয়, যেটা কিন্তু আমাদের সমাজের জন্য এবং আমাদের সাহিত্যের জন্য একটা সত্যি খারাপ দিক। এখন এই হলো আজকের ভিডিও। এই নিয়ে আপনার মতামত কী আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রবি ঠাকুরকে প্রণাম জানাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।